নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। সম্প্রতি আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের পরিবার কলকাতা হাইকোর্টে একটি মামলা করেছেন। তাতে ওনারা জানিয়েছেন যে সিবিআই ইনকোয়ারিতে ওনারা স্যাটিসফাইড নয়, এটা রিইনভেস্টিগেশন হোক। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এই মামলাটি চলছে। তো বিচারপতিরা কোনো স্টে দেননি। ওনারা জানিয়েছেন যে নিম্ন আদালতে যেমন বিচার চলছে তেমন চলবে, ওনারা সিবিআই রিপোর্টগুলোকে দেখবেন। তো ওনাদের অভিযোগ যে সিবিআই ঠিকমতো ইনকোয়ারি করেনি বা বিভিন্ন প্রমাণ যে লোপাট হয়ে গেছে সেগুলো উদ্ধার করতে পারেনি, ওনাদের যে মায়ের সাক্ষ্যদান করেনি, ইত্যাদি ইত্যাদি। তো আমরা যদি বিচার করি যে ওনারা আজকে এই সিবিআই ইনকোয়ারিতে হতাশ বা স্যাটিসফাইড নয় কেন বলছেন, কেন রিইনভেস্টিগেশন চাইছেন? যদিও রিইনভেস্টিগেশন চাইছেন, কিন্তু সেই ইনভেস্টিগেশন কারা করবেন সেই ডিমান্ড কিন্তু ওনারা করেননি। তো প্রথমে তো জানাবো যে এই যে সিবিআই ইনকোয়ারি হচ্ছে, সেই সিবিআই ইনকোয়ারি কিন্তু ওনারাই চেয়েছিলেন কলকাতা হাইকোর্টে গিয়ে। রাজ্য সরকার তো প্রথমেই বলেছিল, মুখ্যমন্ত্রী প্রথমেই বলেছিলেন যে কলকাতা পুলিশ একজন অভিযুক্তকে অ্যারেস্ট করেছে, 7 দিনের মধ্যে যদি কিনারা না করতে পারে কলকাতা পুলিশ, তাহলে রাজ্য সরকার কেসটাকে নিজে থেকেই সিবিআইকে হ্যান্ড ওভার করে দেবে। কিন্তু ওনারা কলকাতা হাইকোর্টে গিয়ে সিবিআই ইনকোয়ারি চান এবং কলকাতা হাইকোর্ট যথারীতি ওনাদেরকে সিবিআই ইনকোয়ারির ব্যবস্থা করেন, মানে তদন্তভার সিবিআইকে হ্যান্ড ওভার করেন। তারপর সিবিআই ইনকোয়ারি করছেন। কিন্তু আজকে এসে হঠাৎ ওনারা আবার জানাচ্ছেন যে ওনারা সিবিআই ইনকোয়ারিতে স্যাটিসফাইড নয় বা ওনারা রিইনভেস্টিগেশন চাইছেন। তো এর যদি আমরা কারণ খুঁজি তাহলে বোঝা যাবে। এই রিসেন্ট একটা ঘটনা যদি আপনাদের বলি তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কেন ওনারা রিইনভেস্টিগেশন চাইছেন বা সিবিআইয়ের কাজে ওনারা স্যাটিসফাইড নয়। তো ওনাদেরকে প্রথম থেকে, মানে যখনই এই আরজি করের মহিলা চিকিৎসকের দেহ পাওয়া যায়, তারপর থেকে কিছু মানুষ, মানে কিছু স্বার্থান্বেষী বলবো, সুযোগ সন্ধানী, যারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়ার জন্য বসেছিলেন, অনেক দিন থেকে পাচ্ছিলেন না, কিছু ভণ্ড অসাধু মানুষ, এই যে অসহায় মানুষ যার মেয়ে একমাত্র কন্যা মৃত্যু হয়ে গেছে, তাকে আমি অসহায় বলবো। তাদের সামনে কিন্তু আর কিছুই নেই, শুধু চোখের জল ছাড়া। তারা যে দুঃখ কষ্টে আছে সেটা আমরা সবাই বুঝতে পারি। তো তাদেরকে নিয়ে এক ধরনের মানুষ, অসাধু, ভণ্ড, প্রতারক, স্বার্থান্বেষীরা যেভাবে খেলা খেলেছে প্রথম দিন থেকে, তাতে কিন্তু উনারা অ্যাকচুয়ালি এই যে রিইনভেস্টিগেশন বা সিবিআইতে স্যাটিসফাইড নয়, এটা কিন্তু উনারা বলছেন না, উনাদেরকে বলানো হচ্ছে পেছন থেকে, আমার যেটা মনে হচ্ছে। আপনারা যদি দেখেন প্রথম দিন থেকে, একদম প্রথম থেকেই কিন্তু উনাদেরকে দিয়ে নানাভাবে মিথ্যা কথা বলানো হচ্ছে। নানাভাবে প্রথমে ওনারা কিন্তু বলেছিলেন যে কলকাতা পুলিশের তদন্তে ওনারা খুশি। তারপর কেউ না কেউ, মানে কারুর হয়তো বুদ্ধিতে ওনারা কলকাতা হাইকোর্টে চলে গেলেন। ওখান থেকে প্রথমে ওনাদের আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কিন্তু বিকাশ রঞ্জন বাবু দেখেছেন যে এই কেসে যারা যারা ওনাদের পেছনে এইসব বুদ্ধি যোগাচ্ছেন, তাদের হয়ে যেসব কথা বলতে হবে বা যেসব তারা ডিমান্ড করছে, সেগুলো বিকাশবাবু ঠিক ফুলফিল করতে পারছেন না। তো ওনারা চলে গেলেন বৃন্দা গ্রোভারের কাছে। ওনারা জাননি ওনাদেরকে হয়ে কেউ এই কাজটা করেছে বৃন্দা গ্রোভারের কাছে। বৃন্দা গ্রোভার আপনারা নিশ্চয়ই জানেন, অনেক বিখ্যাত একজন আইনজীবী সুপ্রিম কোর্টের, যিনি ইশরাত জাহান, যে গুজরাটের ফেক এনকাউন্টার হয়েছিল, সেই কেস সুপ্রিম কোর্টে লড়েছিলেন, যেটাতে মুখ্য অভিযুক্ত ছিল নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। মেনলি অমিত শাহ তখন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী বা পুলিশ মন্ত্রী ছিলেন, ওনার নামেই কিন্তু অভিযোগটা এসেছিল। বিলকিস বানু যে বিলকিস বানু যে রেপ কেস, তাতেও কিন্তু উনি উকিল ছিলেন। তো উনি একজন বিখ্যাত নামকরা উকিল। তো উনাকে কেউ হায়ার করেছিলেন কি, উনারকে কেউ জানিয়েছিলেন। তো উনি, যেটা শোনা যায় যে এমনিতে 20 থেকে 25 লাখ টাকা নেন পার হিয়ারিংয়ে, কিন্তু এক্ষেত্রে উনি কোনো টাকা নিচ্ছিলেন না, যেহেতু উনাকে সেইভাবে হয়তো বোঝানো হয়েছিল যে এই কেসে এত প্রমাণ লোপাট হয়ে গেছে, বিরাট ষড়যন্ত্র হয়েছে, এই এই মানুষ জড়িত আছে এবং এরা একটা নির্যাতিত সামান্য একজন মধ্যবিত্ত পরিবারের মহিলাকে এরা প্ল্যান করে খুন করেছে, অন্য জায়গায় খুন করে এই জায়গায় আনা হয়েছে, এই যে কাহিনী সব বানানো হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে এগুলো কোনো কিছু সিবিআই খুঁজে পায়নি, কোনো কিছু নেইও। তো যেটা পোস্টমর্টম ভুল হয়েছে ইত্যাদি ইত্যাদি, যদিও পোস্টমর্টমের রিপোর্ট সিবিআই দিল্লি এবং ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত হাসপাতালে যারা এই ফরেন্সিক বিভাগের
এক্সপার্ট, তাদেরকে দিয়ে এগুলো সব চেক করেছে, কোথাও কিছু পাওয়া যায়নি। 900 ঘন্টার ভিডিও ফুটেজ পাওয়া গেছে, যেখানে এই সঞ্জয় রায়ের ছাড়া আর কারুর গতিবিধি পায়নি, কিন্তু এখানে বলে দেওয়া হলো বা গুজব রটিয়ে দেওয়া হলো যে ওই দিনের ভিডিও পাওয়া যায়নি, ইত্যাদি ইত্যাদি নানা গুজব রটিয়ে ওনাকেও কনভিন্সড করা হয়েছিল। তো উনিও চলে এসেছিল, ওনাতে মানে এই কাজে ওনার কোনো দোষ নেই, উনি ফ্রিতে একটা মহৎ কাজের জন্য এসেছিলেন। কিন্তু দেখা গেল কয়েকদিন আগে, এই যে সাক্ষ্যদান পর্ব জাস্ট শেষ হওয়ার আগে আগে উনি কিন্তু এই কেস থেকে সরে গেছেন। ওনাকে কেউ সরাননি, উনি কিন্তু নিজে থেকে সরে গেছেন। বিকাশবাবুকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল, ওটা মেসেজ করে দায়িত্ব দিয়ে সরিয়ে দেওয়া হয়েছিল। বিকাশবাবু যেটা কেসটা লড়ছিল ওনাদের নির্যাতিতার পরিবারের তরফ থেকে, ওনাকে সরিয়ে বৃন্দা গ্রোভারকে আনা হয়েছিল, কেউ না কেউ আনিয়েছিল। তো বৃন্দা গ্রোভার যেটা মানে সরে গেছেন, এবং উনার যে ফার্ম থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে কিছু অবাঞ্ছিত হস্তক্ষেপ হচ্ছিল, যেটা ল এবং এথিক্সের বাইরে, লিগ্যাল এথিক্সের বাইরে, সেটা তিনি করতে পারবেন না, তাই উনি সরে যাচ্ছেন। তো এই অবাঞ্ছিত হস্তক্ষেপটা করবে কারা? রাজ্য, যেমন কেন্দ্র সরকার, যারা অমিত শাহজি বা সিবিআই, ওদের সঙ্গে তো ওনার বিরুদ্ধেই অলরেডি একসময় লড়েছিলেন, তো ওনারা তো করবেন না যে বৃন্দা গ্রোভারকে দিয়ে। রাজ্য সরকার তো করার মতো ক্ষমতাও নেই, কারণ এত বড় একজন উকিল, তো এই ধরনের কলকাতা পুলিশের কেউ গিয়ে ওনাকে বলবেন এটা করুন ওটা করুন, বা ওটা করলেও যে হবে তেমন কোনো কথা নেই। তাহলে উনাকে নির্যাতিতার পরিবারে এই অবস্থা নেই যে এত বড় একজন উকিলকে বলবেন এটা বলুন, বা এই ধরনের কাহিনী বানিয়ে বলবেন, সেই ক্ষমতা তাদের এই মুহূর্তে নেই। তারা সত্যিকারে খুবই দুঃখের মধ্যে রয়েছেন। তো এই যে পেছনে যে কিছু ভণ্ড, প্রতারক, স্বার্থান্বেষী, বেইমান টাইপের মানুষ, যারা যারা এইসব একজন নিরীহ মেয়ের মৃত্যুর পরে রাজনীতি বা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য রয়েছে, বিভিন্ন আন্দোলনজীবী যারা এইসব মানে বদমাইশি আন্দোলন করে যারা এইসব কাজগুলো করছিলেন, তারাই মেনলি এইসব বুদ্ধি দিচ্ছিলেন। এবং বৃন্দা গ্রোভার দেখে নিয়েছেন যেসব ডিমান্ড করা হচ্ছে, যেগুলোতে কোনো প্রমাণ নেই, কিছু নেই, তো আলটিমেটলি উনার মান সম্মান বা উনার সম্মানহানি ছাড়া আর কিছুই হবে না। কোনো উল্টাপাল্টা মন্তব্য উনার পক্ষে করাও সম্ভব না, তাই উনি সসম্মানে নিজে থেকে সরে গেছেন। তো নিশ্চয়ই কেউ আবার আসবেন। তো এই যে হচ্ছে, আবার বিকাশবাবুকে সরিয়ে বৃন্দা গ্রোভারকে আনা হলো। কলকাতা পুলিশের প্রতি কিন্তু ওনাদের প্রথমে মানে ওনারা স্যাটিসফাইড ছিলেন ইনকোয়ারিতে, তারপরে ওনাদেরকে সরিয়ে সিবিআইকে আনা হলো। এখন বলা হচ্ছে যে সিবিআই ইনকোয়ারিতেও ওনারা স্যাটিসফাইড নয়, রিইনভেস্টিগেশন হোক। রিইনভেস্টিগেশন, আমার একটা কথা হচ্ছে, রিইনভেস্টিগেশন কাদেরকে দিয়ে করাবেন সেটা কিন্তু ওনারা জানাননি। তো ভারতবর্ষে আর কে করতে পারে? যদি সিবিআই যদি আবার নতুন কোনো টিমকে দিয়েও করায়, যদি বলা হয় যে সিবিআই সেটিং হয়ে গেছে, বা সিবিআই এই ইনকোয়ারিকে ধামাচাপা দিতে চাইছে, যেটা অনেকেরই অভিযোগ আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে অনেকে করছে, তাহলে সিবিআই যারা নতুন টিম আসবে তারাও তো সেই একই ধামাচাপা দেবে। এই টিম যদি ধামাচাপা দেয়, তো নতুন টিম এলে কি তারা সত্য উদ্ঘাটন করবে? নিশ্চয়ই করবে না। কারণ যদি ধামাচাপা দেওয়া হয়, কোনো সিবিআই লোকাল স্তরে অফিসার করবে না। উপর থেকে, যদি আমি তর্কের খাতিরে ধরে নিই যে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, তাহলে উপর থেকে অর্ডার এসছে, উপর থেকে যদি অর্ডার আসছে, আবার যদি কোনো নতুন টিম আসে, তারা কি করবে? তারাও তো সেই একই অর্ডারই পালন করবে। কি করে হবে? কলকাতা পুলিশের প্রতি আপনাদের ভরসা নেই, সিবিআইয়ের প্রতি ভরসা নেই, তো তাহলে আপনারা একসময় জুডিশিয়ারিকে যেগুলো প্রমাণ পাওয়া যাচ্ছে, অনেকে বলছেন যে প্রমাণ লোপাট হয়ে গেছে, তো আমি ওনাদের কাছে একটা কথা বলবো যে কোন প্রমাণটা লোপাট হয়ে গেছে আপনারা একবার জানান। যদি জানাবেন তাহলে আমরাও এটাকে বলতে পারবো যে এই প্রমাণটা লোপাট হয়ে গেছে। বলা হচ্ছিল যে ময়না তদন্তে কিছু কারসাজি হয়েছে, পরে দেখা গেল যে একদম যেটা সমস্ত ডকুমেন্টস পাবলিশড হয়েছে তাতে কোনো ভুল হয়নি, এবং ময়নাতদন্তের রিপোর্ট অলরেডি সিবিআই কিন্তু ভারতবর্ষের সেরা সেরা ফরেন্সিক ল্যাবে গিয়ে চেক করিয়েছে, কোথাও ভুল নেই। ভিডিওগ্রাফি, যেটা সিসিটিভি ফুটেজ, সেগুলো কিন্তু ভারতবর্ষের সব ম্যাক্সিমাম জায়গায় ফরেন্সিক যেসব ল্যাব আছে সেখানে টেস্ট করা হয়েছে, কোথাও কোনো কারসাজি নেই, একদম কারেক্ট হয়েছে। তো যদি, যেমন অনেকে বলছে যে ময়না তদন্তে কারসাজিতে হয়েছে, তো ময়না তদন্ত যদি কারসাজিতে হয়েছে, তারা ময়না তদন্ত করেছিল বা সেই সময় ছিল, তাদেরকে তো অ্যারেস্ট করা ছিল, সিবিআই তাদেরকে করলো না কেন? তো এইসব কথাবার্তা যারা অনেকে বলে দিচ্ছেন যে পেলভিক বোন ভাঙা হয়েছে, কিন্তু কোথাও কোনো ভিডিওগ্রাফিতে বা কোনো পোস্টমর্টমের রিপোর্টে কোথাও পেলভিক বোনের কথা নেই। এগুলো এক ধরনের ভণ্ড প্রতারক যারা বললাম, তারাই কিন্তু এই ধরনের বাজারে এইসব এমন একটা কাহিনী বানিয়ে দিয়েছিল, এবং এই যে মিতার যে অসহায় পরিবার, মানে বাবা মাকে যেভাবে ভুল বুঝিয়েছেন, ওনারা কিন্তু সেটা ভেবে এখন ভাবছেন যে হয়তো একটা বিশাল বড় পরিকল্পনা ছিল,
বা একটা প্ল্যান ছিল এবং তার মেয়েকে এইভাবে হত্যা করা হয়েছে, তার জন্য ওনারা জাস্টিস চাইছে। ওনাদের মধ্যে কোনো অন্যায় আমি দেখতে পাচ্ছি না, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ কিছু এই যে জুনিয়র ডাক্তার, কিছু সিনিয়র ডাক্তার, আরো কিছু অনেকে রাজনীতিবিদ নানাজন গিয়ে এমন একটা কাহিনী ওখানে একটা মিথ্যাকে কাহিনী এমন ওনাদের সামনে পেশ করেছেন। কারণ এই মুহূর্তে কিন্তু তারা যে কন্ডিশনে আছে, মিথ্যা সত্য, কারণ ওনাদের সন্তান একমাত্র চলে গেছে, এখন ওনাদের এই মিথ্যা সত্য যাচ করার মতো কিন্তু বুদ্ধি নেই। তাদেরকে তাদের কাছের লোক, মানে এই যে তাদের মেয়ের যারা কলিগ বা হসপিটালে যারা ডক্টর, তারা কিছুজন গিয়ে এমন মিথ্যা কিছু কাহিনী বানিয়ে পেশ করেছেন। তো ওনাদেরও মনে হয়েছে যে এটা একটা বৃহৎ পরিকল্পনা করে ওনার মেয়েকে হত্যা করা হয়েছে। সেগুলো যেহেতু হচ্ছে না, ওনাদের মনের মতো সিবিআই সেগুলো পাচ্ছে না, এই পরিকল্পনা বা যে ওনাদের একটা ধারণা প্রথম থেকে একটা ছবি তৈরি হয়ে গেছে যে একটা বৃহৎ পরিকল্পনা করে অনেকে যুক্ত এই মার্ডারের সঙ্গে, এবং তারা মিলে মার্ডার করেছেন। যখন এই তথ্যটা ওনাদের সঙ্গে মিলছে না, সিবিআই ইনকোয়ারিতে বা কলকাতা পুলিশের যে কদিন ইনকোয়ারি হচ্ছিল, তখন ওনারা ডিস্যাটিসফাইড হয়ে যাচ্ছেন। এই ক্ষেত্রে যদি অন্য কোনো এজেন্সিও আছে সেম জিনিস যদি করেন, তো সেক্ষেত্রে ওনারা কিন্তু ওনাদের সাটিসফাইড করাটা খুব মুশকিল। কারণ এর জন্য দায়ী কিন্তু এই কিছু যারা ভণ্ড প্রতারক, যারা বললাম স্বার্থান্বেষী মানুষ, যারা এই ধরনের ভুল কাহিনীকে বারবার বারবার মিথ্যাগুলোকে ওনাদেরকে বুঝিয়ে ওনাদেরকে একটা ছবি এমন তৈরি করে দিয়েছেন যেটা ওনারা ভাবছেন যে সত্যিকারে এটাই সত্যি। কিন্তু আমার মনে হয় ওনাদেরও কিন্তু ধীরে ধীরে, যেমন সাধারণ মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করেছেন, যেমন একসময় জুনিয়র ডাক্তারদের আন্দোলনের উপর সাধারণ মানুষ ছিল, পরে বোঝা গেছে যে ওরা নিজেদের স্বার্থ ছাড়া আর কিছু না, শুধু একটা ভণ্ড আন্দোলন ছাড়া আর কিছু করছে না। তো অনেক মানুষ কিন্তু বুঝে গেছেন, কিছু মানুষ হয়তো বুঝতে পারেননি, ধীরে ধীরে তারাও বুঝতে পারবেন। আমার মনে হচ্ছে নির্যাতিতার পরিবারও একদিন এটা বুঝতে পারবেন, এবং ওনারাই কিন্তু একদিন জানাবেন যে কারা কারা এই ষড়যন্ত্রের পেছনে ছিল। মানে ওনাদেরকে এই যে মিথ্যা কাহিনী বানিয়ে একটা ওনাদেরকে ব্যবহার করে কিছু ফায়দা নেওয়া, সেটা কিন্তু ওনারাই হয়তো একদিন জানাবেন। তখন কিন্তু আমরাও জানতে পারবো যে এই ধরনের কাহিনী বানিয়ে একটা নিরীহ মানুষদের কিভাবে প্রতারণার শিকার, এটা এক ধরনের প্রতারণাই বলা যেতে পারে, করা হয়েছে। তার ফলে কিন্তু আজকে ওনারা কিন্তু কলকাতা পুলিশ, সিবিআই, এরপরে যদি অন্য কোনো এজেন্সিও আছে তারাও যদি কিছু না পায়, সেম জিনিসই বলে, তাদের প্রতিও স্যাটিসফাই, মানে ওনারা কিন্তু স্যাটিসফাইড হওয়া খুব মুশকিল। এবং এর জন্য আমার মনে হয় কিছু মানুষকে যারা প্রকৃত বাস্তববাদী বা সঠিক জানেন, ওনাদেরকে একদম ক্লিয়ার বাস্তব জিনিসটাকে কিন্তু বোঝানো উচিত। ওনারা যারা যারা ওনাদেরকে এসব ভুল বোঝাচ্ছেন তাদের কথা না শুনে প্রকৃত যে ঘটনা সেটা ওনার জানা উচিত। সমস্ত ডকুমেন্ট নিয়ে একজন ভালো উকিল বা যারা অনেক বিখ্যাত আছেন তাদের কিন্তু সমস্ত কিছু ওনাদেরকে একটা কাউন্সিলিং করা উচিত যে এই এই ঘটনা হয়েছে, আপনারা এগুলো যারা আপনাদেরকে বোঝাচ্ছে এগুলো সব ভুল এবং মিথ্যা, যেগুলো কোনো ডকুমেন্ট নেই, এভিডেন্স নেই। কারণ আপনি কাউকে বলবেন যে এই দোষী ওই দোষী, সে কিন্তু দোষী হবে না, শাস্তিও পাবে না। এটা মিডিয়াতে বলা যেতে পারে, ফেসবুকে কাউকে শাস্তি দেওয়া যেতে পারে, আদালতে কিন্তু কোনো গ্রান্ট হবে না। আদালত দেখবে এভিডেন্স কি আছে, প্রমাণ কি আছে, তার বেসিসে শাস্তি হবে। এবং ও ক্ষেত্রে কিন্তু সমস্ত এভিডেন্স বা প্রমাণ একমাত্র সঞ্জয় রায় ছাড়া আর কারোর কিন্তু এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে পাওয়া যায়নি। তো সেক্ষেত্রে অন্য কাউকে আপনি যদি শাস্তি দিতেও চাইবেন, আপনার ইচ্ছাও হয়, সেটা কিন্তু আপনি দিতে পারবেন না, কারণ ওখানে এভিডেন্স নেই। তো আমার মনে হয় এই বাস্তবটা ওনারা যত তাড়াতাড়ি বুঝে যাবেন, তত হয়তো ওনারা এই যে অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছেন সেখান থেকে বেরোতে পারবেন। এবং যেটা ওনারা বারবার বলছেন, এই যে কিছু ভণ্ডর দ্বারা প্রতারিত হচ্ছেন, সেই প্রতারণাও হয়তো আস্তে আস্তে ওনারা প্রতারিত হবেন না, এবং ওনাদের মুখোশটা, এই ভণ্ডদের মুখোশটা হয়তো ওনারাই একদিন খুলে দেবেন। তো তার জন্য আমরা অপেক্ষা করব আগামী দিনে কি হয় বা কলকাতা হাইকোর্ট কি রায় দেয়, তার জন্য আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।